নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানিয়ে দাও, একটু লিখে জানিয়ে দেবে আমার কথা শোনা যাচ্ছে কিনা। সবাই শুনতে পাচ্ছ? বেশ, তো তোমাদের যেমনটা আমি কথা দিয়েছিলাম যে আমরা এভালুয়েশন টেকনিক সম্পর্কে কিছু বিষয় যেগুলো কিনা তোমাদের প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে সেই জায়গাগুলোকে নিয়ে আমি একটু তোমাদের ডিপে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন ধরনের বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কোন ধরনের জায়গাগুলো থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। এই কয়েকটি কোশ্চেনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। যেমন আমি এখানে 2019 থেকে 2023 পর্যন্ত এখানে কোশ্চেন রেখেছি, তার ভিত্তিতে তোমরা সেটাকে ধরতে পারবে। দেখো বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ অল্টারনেটিভ টু ট্রেডিশনাল অ্যাসেসমেন্ট। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা অল্টারনেটিভ টু ট্রেডিশনাল অ্যাসেসমেন্ট, মানে আমাদের যে ট্রেডিশনাল অ্যাসেসমেন্টগুলো হতো আগের থেকে বা ট্রেডিশনাল অ্যাসেসমেন্টগুলো হয়, তো তার কোনটা অল্টারনেটিভ নয় বলেছে। হয় নয় কিন্তু নয় বলেছে, এই যে দেখো ইজ নট বলেছে, কোনটা ট্রেডিশনাল অল্টারনেটিভ নয়। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, তো মাল্টিপল চয়েস কিন্তু চয়েস কোশ্চেন কিন্তু কোনো ট্রেডিশনাল অল্টারনেটিভ কিন্তু এটা নয়। তো এটাকে একটু মাথায় রাখবে। যেমন পারফরমেন্স টেস্ট, পোর্টফোলিও, এক্সিবিশন, এগুলো সবগুলো আমরা কিন্তু একটা ট্রেডিশনাল অ্যাসেসমেন্টের অল্টারনেটিভ হিসেবে ধরতে পারি, কিন্তু মাল্টিপল চয়েস সেটার অল্টারনেটিভ হিসেবে আমরা ধরতে পারি না। এবার বলেছে একাডেমিক পারফরমেন্স অফ স্টুডেন্ট ইজ ডিটারমাইন বাই। ধরে নাও একজন স্টুডেন্টের আমি একাডেমিক পারফরমেন্সকে ডিটারমাইন করতে চাইছি। দেখো এটা 2019-এ এসেছে, একদম ফার্স্ট শিফটে এসেছিল যে আমি কোনো স্টুডেন্টের একাডেমিক পারফরমেন্সকে মূলত ডিটারমাইন করতে চাইছি বা ধরতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কোন বিষয়কে খেয়াল করে তার একাডেমিক পারফরমেন্সগুলোকে ডিটারমাইন করতে পারবো? এক হচ্ছে তার ইন্টেলিজেন্সকে দিয়ে। ঠিক আছে, তো তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর দুই কি হবে? দুই হয়ে যাবে কিন্তু তাদের মোটিভেশন। ঠিক আছে, তো এই যে ইন্টেলিজেন্স এবং মোটিভেশন এর মাধ্যমে কিন্তু ডিটারমাইন করা যেতে পারে যে একাডেমিক পারফরমেন্স কতটা স্টুডেন্টের ডেভেলপ করা দরকার বা কতটা রিকোয়ারমেন্ট রয়েছে তাদের ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু এখানে এনশিওর করতে পারি। এরপরে আরেকটা কোশ্চেন দেখো বলেছে ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলেছে, যেমন আমাদের দেশকে আমরা ডেভেলপিং কান্ট্রি বলতে পারি। তো ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইন্ডিকেটিভ অফ চ্যালেঞ্জ ইন দ্য কনটেক্সট অফ কম্পিউটার বেসড টেস্টিং। বলেছে আমাদের দেশের মতো দেশে কোন ধরনের নিচের অপশনগুলোর মধ্যে কোন ধরনের অপশনগুলো মূলত এক প্রকার চ্যালেঞ্জ হিসাবে আমাদের সামনে আসে যখন কিনা আমরা কম্পিউটার বেসড টেস্টিংয়ের কথা বলি বা কম্পিউটার বেসড টেস্টিংয়ের জায়গাগুলোকে ধরা। এবার এইখানে একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত এখনকার দিনে দিচ্ছে, চ্যালেঞ্জ রিলেটেড কোশ্চেন দিচ্ছে, কোন ধরনের চ্যালেঞ্জ মনে হয় কোনগুলো নয়, এই ভিত্তিতে দেখবে ছোটো ছোটো পয়েন্ট আকারে কিন্তু সেই জায়গাগুলোকে একটু ফাইন্ড আউট করে ধরার চেষ্টা করবে। আর যখন তোমরা পড়বে দেখবে আমাদের যারা পেইড ব্যাচের আছো তারা দেখবে প্রত্যেকটা মেথডের পরে তার লিমিটেশন দেওয়া থাকে যে এখানে এই চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হয়, তেমনি এই লিমিটেশনসগুলোর প্রেক্ষিতে কিন্তু এই কোশ্চেনগুলোকে সেট করে। তো এটা একটু মাথায় রাখবে। তো যখন কম্পিউটার বেসড টেস্টিং হবে বা কম্পিউটার বেসড টেস্টিং করতে চাইছি আমরা, তাহলে কোন ধরনের চ্যালেঞ্জেসগুলোকে এখানে আমরা পেতে পারি বা কোন ধরনের চ্যালেঞ্জেসগুলো এখানে দেখা যায়। বলেছে ইন এ রিমোট লোকেশন অ্যাভেলেবিলিটি অফ কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রিসিটি ইজ নট ফিজিবল। তো যেগুলো রিমোট লোকেশন মানে যেখানে প্রত্যন্ত গ্রাম এলাকা বা এমন কিছু জায়গা যেখানে কিনা এখনও পর্যন্ত কম্পিউটার লিটারেসি ওইভাবে পৌঁছয়নি, সেই জায়গাতে কম্পিউটার এবং ইলেকট্রিসিটি না থাকার দরুন কিন্তু সেখানে আমরা সঠিকভাবে বিষয়গুলোকে লার্নারদের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি না বা তাদের এই যে কম্পিউটার বেসড টেস্টিংয়ের যে সুবিধাটা সেটা কিন্তু তাদেরকে দিতে পারি না। এর পরের কোশ্চেনটাকে দেখো বলেছে, একটু ভালোভাবে লক্ষ্য করো কি বলেছে, ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, যদি আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রেক্ষিতে দেখি, স্টুডেন্ট ইউজুয়ালি হ্যাভ গ্রুপস, জার্নালস বা ম্যাগাজিনস অ্যান্ড রাইট ইন দেম অন এ রেগুলার বেসিস। ঠিক আছে, তো বলেছে যদি আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে দেখি স্টুডেন্টরা ইউজুয়ালি সেখানে গ্রুপ জার্নালস বা ম্যাগাজিনস এভাবে করে এবং সেই অনুসারে তারা রাইট করে। ঠিক আছে, রেগুলার বেসিসে সেখানে জার্নালে বা ম্যাগাজিনে লিখতে থাকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য জার্নালিং অ্যাজ এ মেথড অফ ইনফর্মাল অ্যাসেসমেন্ট। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হতে পারে যেটাকে কিনা তুমি এই যে জার্নালিংটা এটাকে এক প্রকার ইনফর্মাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে তুমি ধরতে চাইছো বা ইনফর্মাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে তুমি এটাকে ধরতে পারছো। কোনটা এখানে হতে পারে, কোনটা এই অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা ধরতে পারি? দেখো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
ঠিক আছে? তো সবাই এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কোনটা হতে পারে। তো এখানে দেখো আমরা যে 43 অ্যান্সারটাকে দেখি, তো কি বলেছে, এই যে জার্নাল, এই যে তুমি ধরে নাও তোমার স্টুডেন্টদেরকে রেগুলার বেসিসে কিছু না কিছু লিখতে বলছো, এর ফলে কি হবে বলছে, ইট প্রোভাইড স্টুডেন্ট উইথ দ্য অপরচুনিটি টু এক্সপ্রেস দেয়ার থট অ্যান্ড আইডিয়াস। তুমি তোমার স্টুডেন্টদেরকে তাদের ভেতরে থাকা থটগুলোকে, আইডিয়াসগুলোকে তুমি তাদেরকে বলতে পারবে যে তারা যেন সেগুলোকে উজাগর করে বা তারা সেগুলোকে নিজেদের সামনে নিয়ে আসে। এর ফলে কি হবে, তারা এই সম্পর্কে সচেতন হবে যে কোন ধরনের অ্যাক্টিভিটি করলে তাদের লার্নিংটা আরও এন্ডিউরিং হওয়ার সম্ভাবনা আছে, কোন ধরনের অ্যাক্টিভিটি করলে তাদের লার্নিং আরও ভালোভাবে হওয়ার সম্ভাবনা আছে। এই যে থট এবং আইডিয়াসগুলো, এইগুলোকে প্রকাশিত করার একটা কিন্তু আমরা অপরচুনিটি সেখানে কিন্তু লার্নারদের দিয়ে থাকি বা লার্নাররা পেয়ে থাকে। ঠিক, আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ইট হেল্প স্টুডেন্ট কোপ উইথ স্ট্রেস। তা দেখবে স্টুডেন্ট মাত্রই এখনকার দিনে স্ট্রেসের প্রচুর একটা সিনারিও থাকে। প্রতিনিয়ত আমরা শুনি যে স্ট্রেসের একটা জায়গা হয়ে উঠছে, আমাদের পুরো ইন্ডিয়া নাকি একটা স্ট্রেসের হাব হয়ে উঠছে। তো স্বাভাবিক ব্যাপার, আমাদের এডুকেশন সিস্টেমটাও যেরকম, সেখানে স্ট্রেসের একটা বড় রকমের একটা অ্যাঙ্গেল রয়েছে। তো এর ফলে কি হবে, যখন আমরা একটা জার্নালিংটাকে অ্যাজ এ মেথড অফ ইনফর্মাল অ্যাসেসমেন্ট তাদেরকে করতে চাইবো, তখন কিন্তু এই স্ট্রেসগুলোর সম্পর্কে স্টুডেন্টরা কিন্তু একটু হলেও সেগুলোকে ট্যাকেল করতে পারবে বা মোকাবিলা করতে পারবে এই স্ট্রেসগুলোর সাথে। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটা বড় রকমের প্রভাব নিয়ে আসতে পারে। তো এটা আমাদের ARC হবে। ARC কত নম্বরে আছে, এই যে A নম্বরে আছে। তো এখানে আমরা 43 A নম্বরে অ্যান্সার করে বেরিয়ে আসবো। ঠিক, আরেকটা ধরনের কোশ্চেন দেয়, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট। দেখো এটা ডিসেম্বরের 2019-এ এসেছিল। ঠিক আছে? তো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা ধরতে পারি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট, বা তোমার যে পারফরমেন্সটা আছে সেটা ম্যাক্সিমাম লেভেলে তুমি যদি ধরতে চাও তাহলে কোন ভিত্তিতে তুমি ধরতে পারবে। এখানে আমাদের সঠিক জায়গাটা থাকবে, দেখো ইন্টারেস্ট ইনভেন্টরি। তো এখানে হচ্ছে একজন স্টুডেন্টের কতটা বা মূলত ইচ্ছে যাচ্ছে একটা বিষয়কে নিয়ে, একটা পড়াকে নিয়ে, তো সেটাতে আমরা ইন্টারেস্ট ইনভেন্টরি করতে পারি। প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, যেখানে কিনা টোটালটাই তার ব্যক্তিত্বকে নিয়ে আমরা মূলত দেখার চেষ্টা করব। তারপরে আসবে অ্যাপটিটিউড টেস্ট। এই যে টেস্টটা, এটাতে কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু আমরা ধরতে পারবো। ঠিক আছে? তো যে কতটা সে সক্ষম, অ্যাপটিটিউডে আমরা সক্ষমতাটাকে দেখার চেষ্টা করি, তো কতটা সক্ষম, তো এখানে কিন্তু হয়ে যাবে আমাদের C নম্বরটা সঠিক অ্যান্সার। এবার দেখবে এই বিভিন্ন প্রকার টেস্টের ধরনগুলোকে কিন্তু বাড়িতে একটু ভালোভাবে পড়বে, কারণ এই যে বিভিন্ন প্রকার টেস্টের ধরন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা কী ধরনের টেস্ট বা অন্যটা কী ধরনের টেস্ট। এই ধরনগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে, এবং এই ধরনগুলোকে যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু তুমি ধরতেই পারবে না যে কোনটা কোন টেস্টের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুঝতে পারছো তো আমার কথা? তো এটাকে কিন্তু একটু সচেতনভাবে মাথায় রাখতে হবে। নেক্সট আরেকটা কোশ্চেন আমাদের এখানে দিয়েছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু বড় আছে, তো আমি একটু স্ক্রিনটাকে একটুখানি ছোট করে নিচ্ছি। ওকে, এবার দেখি টোটাল কোশ্চেনটা ধরা যাবে। হ্যাঁ, ধরা যাবে। এবার বলেছে যে ম্যাচ দ্য ফলোয়িং স্টাডি স্কিল দেয়ার রেসপেক্টিভ লার্নিং। তো এটা আমাদের 2019-এ এটা দিয়েছে। তো স্টাডি স্কিলগুলোকে এখানে দিয়েছে, আর অপর দিকে মূলত দিয়েছে আমাদের লার্নিংয়ের টেকনিকগুলো। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রতিনিয়ত দেয়। তো এখানে আমরা স্কিলের প্রেক্ষিতে টেকনিকগুলোকে ধরার চেষ্টা করব। তো প্রথমে দেখো কী ধরনের বলেছে, এলাবোরেটিভ স্কিল। এলাবোরেট মানে কি, যখন কিনা একটা বিষয়কে আমরা স্টুডেন্টদেরকে ধরে নিচ্ছি কোনো একটা ছোট্ট বিষয়, সেটাকে তাদেরকে এলাবোরেট করে বলার মতো একটা তাদের সিচুয়েশন তৈরি করাবো, যেখানে কিনা তারা ভালোভাবে এলাবোরেট করতে পারছে, একটা বিষয়কে ধরতে পারছে বা বলতে পারছে, এই জায়গাগুলো থাকবে। তো ওটাকে বলি আমরা তখন এলাবোরেটিভ টেকনিক, তাই না? তো এই এলাবোরেটিভ টেকনিকের যদি আমরা এখানে মূলত জায়গাগুলো দেখি, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে A, হয়ে যাবে 4। কারণ কি, এখানে কি করা হচ্ছে দেখো ভালোভাবে যদি লক্ষ্য করো, অ্যান্সারিং হোয়াই এ ফ্যাক্ট ইজ ট্রু। তুমি ধরে নাও আমাকে কোনো একটা অ্যান্সার দিলে, এবার অ্যান্সারটা কেন ট্রু হলো, কেন ওই অ্যান্সারটাই হলো, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এটা বলছো, এটা তোমার মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি এটাকে একটু এলাবোরেট করে জানাও তো, একটু এটাকে ডিটেলসে আমাকে বলে একটু জানাও তো। তারপর তুমি এটাকে খুব সুন্দরভাবে আমাকে এলাবোরেট করে শোনালে যে স্যার এটাতে এরকম ছিল, ওর জন্যই স্যার আমার এরকম মনে হলো। তো এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা এলাবোরেটিভ টেকনিকের ক্ষেত্রে কিন্তু করে থাকি। ঠিক, তারপর হচ্ছে প্র্যাকটিস টেস্টিং। প্র্যাকটিস টেস্টিং কী হিসাবে করে থাকি, টেস্টিং ইউর সেলফ অন দ্য ম্যাটেরিয়াল ইউ আর ট্রাইং টু লার্ন। ধরে নাও এই যে আমি তোমাদের যা নোট
নোট দিই, এই নোটগুলোকে তুমি পড়ছো এবং আমাদের অ্যাপে গিয়ে তারপর তুমি প্র্যাকটিস করছো, প্রতিনিয়ত নোটগুলোকে পড়ছো এবং প্র্যাকটিস করছো। তাহলে কি হবে, সেই জায়গাগুলোর সম্পর্কে তোমার সচেতনতা থাকবে যে আচ্ছা এটা পড়লাম, এর ভিত্তিতে এটা তৈরি হলো বা এই জায়গাটাকে আমি বুঝতে পারলাম। এরপরে থাকে হচ্ছে সেলফ এক্সপ্লেনেশন। তো সেলফ এক্সপ্লেনেশন কি বলে? সেলফ এক্সপ্লেনেশন বলে হচ্ছে এক্সপ্লেনিং হোয়াট এ সেকশন অফ টেক্সট অর এ এক্সাম্পল প্রবলেম মিনস টু ইউ। অর্থাৎ যে ধরে নাও কোনো একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা এক্স্যাক্টলি তুমি মানে কোন জায়গাটা তোমার প্রবলেমটা রয়েছে সেটাকে তুমি এক্সপ্লেন করছো, ঠিক আছে তো, এবং সেটাকে তুমি বোঝার চেষ্টা করছো নিজের থেকে, তো এটাকে বলে সেলফ এক্সপ্লেনেশন। আরেকটা থাকে ইন্টারলিভড প্র্যাকটিস। তো ইন্টারলিভ প্র্যাকটিস কি বলো তো? ইন্টারলিভ প্র্যাকটিস একটাই থাকলো, সেটা হচ্ছে মিক্সিং ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ট্রোগেশন প্রবলেম টুগেদার হোয়েন স্টাডিং। ধরে নাও যে তোমার বন্ধুদের সাথে তুমি পড়াশুনো করছো, তো সেই ক্ষেত্রে তুমি ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ট্রোগেশনের মাধ্যমে একটা প্রবলেমকে সলভ করবার চেষ্টা করছো, যখন কিনা তুমি পার্টিকুলার ম্যানারে একটা স্টাডি করছো। তো এটাতে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ঠিক আছে তো। তাহলে সঠিক অ্যান্সার এটার আমাদের কি বেরিয়ে গেল? এ বেরিয়ে গেল, ঠিক আছে তো। এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা ক্লাসগুলো ভালো লাগছে তো? ক্লাসটা ভালো লাগছে তো? এর আগের দিনও কিন্তু আমি লার্নিং ফ্যাক্টর নিয়ে ক্লাস করিয়েছিলাম। আজকে এভালুয়েশনের প্রেক্ষিতে দেখো একদম প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলোই করাচ্ছি। আর তোমরা জানো নেটের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটা কতটা ইম্পর্টেন্ট। তো ক্লাসটা ভালো লাগছে তো? একটু লিখে জানিয়ে দেবে, একটু সবাই যেন একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে, কমেন্ট সেকশনে, লাইভ চ্যাটে নয়, কমেন্ট সেকশনে একটু লিখে জানো ক্লাসটা ভালো লাগছে তো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে উত্তরগুলোও তো দাও, তোমরা উত্তর দিচ্ছ না আজকে, একটু উত্তরগুলোও দাও যে কোনটা তোমার মনে হচ্ছে এর প্রেক্ষিতে হতে পারে। দেখো এইভাবে প্রতিনিয়ত কোনো চ্যানেলে তুমি এভাবে পাবে না যে প্রতিনিয়ত তোমাকে বাংলা চ্যানেলে আর কি ইন্ট্রোগেশন করা হচ্ছে এবং সেই অনুসারে পড়ানো হচ্ছে এবং তোমাদের আবার সেটা যা পড়ানো হচ্ছে সেটা নোট আকারে দিয়েও দেওয়া হচ্ছে। তো একটু ইনভলভ হও, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক আছে তো। আর ক্লাসটি যদি ভালো লাগছে অবশ্যই লাইক করে নাও, ঠিক আছে তো, যেন এই ধরনের ক্লাসেসগুলো রেগুলার বেসিসে আনতে পারি। যেমন আজকে আনলাম, আরেকটা যেন আমি রেগুলার বেসিসে এই ধরনের ক্লাস প্রতিনিয়ত যেন তোমাদেরকে উপহার দিতে পারি, ঠিক আছে তো। অবশ্যই লাইক করে নেবে যেন এই ধরনের ক্লাসগুলোকে কি করতে পারি, রেগুলার বেসিসে তোমাদের সামনে আনতে পারি। তো আশা করি সবাই লাইক করে নিয়েছো, ঠিক আছে তো। এটা হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা সঠিক অ্যান্সার। আরেকটা বিষয়, ঠিক আছে, আরেকটা বিষয় যেটা পরীক্ষাতে প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে আইসিটিকে কেন্দ্র করে। এবার আমরা সেই জায়গাটাকে ধরে একটু বোঝার চেষ্টা করব। দেখো 46 নম্বর কোশ্চেনটি যদি লক্ষ্য করো, যেটাও 2019-এই এসেছিল, দ্য মেইন পারপাস অফ ইউজিং আইসিটি ফর ক্লাসরুম টিচিং ইজ টু, বলেছে যদি আমরা মেইন পারপাস দেখি আইসিটির মেইন পারপাস, দেখো এখানে কিন্তু এই ধরনের শব্দগুলো খুব ব্যবহার করা হয় পরীক্ষা হলে, সেকেন্ডারি পারপাস, মেইন পারপাস, ঠিক আছে তো, বা লিস্ট পারপাস, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করে কিন্তু একটু কনফিউজ করবার চেষ্টা করা হয়। তো মেইন পারপাসে দেখবে হয়তো বা সবগুলোই তোমার মনে হবে যে হ্যাঁ সবগুলোই সঠিক হবে, কিন্তু তার মধ্যেখানে ওই সঠিকগুলোর মধ্যখান থেকেও কোনটা একদম মেইন সেই জায়গাটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এটাতে কি হবে, বলছে দ্য মেইন পারপাস অফ ইউজিং আইসিটি ফর ক্লাসরুম টিচিং কি হবে, অপটিমাইজ লার্নিং আউটকাম অফ টিচিং। লার্নিংয়ের যে আউটকামটা আছে সেটাকে অপটিমাইজ করা, লার্নিংয়ের যে আউটকামটা আছে সেটাকে ধরার চেষ্টা করা, লার্নিংয়ের আউটকামটা যেটা আছে সেটাকে প্রতিনিয়ত মূলত নতুনত্বের আকারে সেটাকে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আইসিটিকে ব্যবহার করলে এই নতুনত্বগুলো খুব সহজেই করতে পারি আমরা বা করা যায়। তো এটা কিন্তু একটা বড় সুবিধা আছে। এরপরে বলেছে দ্য কম্পোজিশনাল স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন দ্য প্রেজেন্টেশন অফ স্টুডেন্টস ক্যান বি মোস্ট এফেক্টিভলি এভালুয়েট বাই হুইচ অফ দ্য ফলোইং টেস্ট। বলছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাতে আমরা কম্পোজিশনাল স্কিল বা ক্রিয়েটিভিটিকে প্রেজেন্ট করতে পারবো লার্নারদের সামনে, বা ক্রিয়েটিভিটিকে প্রেজেন্ট করা যাবে লার্নারদের সামনে, ঠিক আছে তো। মোস্ট এফেক্টিভ এভালুয়েটিভ প্রেক্ষিতে যদি আমরা দেখি, সব থেকে বলছে কি মোস্ট এফেক্টিভ বলছে যেটা, তো কি হবে এটা আমাদের, কোনটা সব থেকে এফেক্টিভ হবে, সেটা হচ্ছে আমাদের এসএ টাইপ টেস্টের মাধ্যমে, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা এসএ টাইপ টেস্ট, দেখবে দুই প্রকার টেস্ট আমরা দেখতে পারি, একটা হচ্ছে ওপেন এন্ডেড, ঠিক আছে, একটা দেবে ওপেন এন্ডেড আর একটা থাকে ক্লোজ এন্ডেড। এবার এই যে ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেডকে কিন্তু আমাদের এই এসএ টাইপ টেস্ট, আর ক্লোজ এন্ডেড কিন্তু অবজেক্টিভ টাইপ টেস্ট, ঠিক আছে। তো ক্লোজ এন্ডেডে তোমার অপশন থাকবে, যেমন এই যে আমি যেমন তোমাদেরকে এই যে অপশনের মাধ্যমে সলভ করাচ্ছি, এই অপশনগুলোকে আমরা ক্লোজ এন্ডেড বলতে পারি। কারণ কি, এই চারটে অপশনের বাইরে তুমি আর কোনোটাতে সিলেক্ট করতে পারবে না, এই চারটে অপশনের বাইরে তুমি তোমার বক্তব্যকে রাখতে পারবে না, বা এই চারটে অপশনের বাইরে তুমি তোমার ধারণাকে শেয়ার করতে পারবে না,
ঠিক আছে? তো এই চারটে অপশনের মধ্য থেকেই তোমাকে ধারণাকে শেয়ার করতে হবে। তো এই ধরনের যখন থাকে ওগুলোকে আমরা কি বলি, ওগুলোকে বলি আমরা ক্লোজ এন্ডেড, যেটা কিনা চারটের মধ্যেই তোমাকে সীমিত করে রাখছে, ওগুলোকে কি বলি আমরা ক্লোজ এন্ডেড। আর ওপেন এন্ডেড কি বলি, যেগুলোতে কিনা তুমি ক্রিয়েটিভিটি শো করাতে পারবে, তুমি তোমার নিজস্ব ধারণাগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে সামনে আনতে পারবে, তো ওগুলোকে আমরা বলি হচ্ছে মূলত ওপেন এন্ডেড। তো এসএ টাইপ টেস্ট কিন্তু এই ধরনের ওপেন এন্ডেড কোশ্চেনের মধ্যে উঠে আসে। ঠিক বেশ, এরপরে দেখবে as a student mature, the study of social issues as at the community, state, national and international level can be made available to them, which model is designed for this purpose। ধরে নাও যত বেশি স্টুডেন্ট ম্যাচিওর হবে, যত বেশি স্টুডেন্ট প্রাপ্তবয়স্ক হওয়া শুরু হবে, তত বেশি তাদের সামনে আমরা সোশ্যাল যে ইস্যুসগুলো আছে আমাদের কমিউনিটি বেসিসে, আমাদের স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যে ধরনের প্রবলেমগুলো এখনকার দিনে উঠে আসছে সেগুলো সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করানো শুরু করি। তো এই যে আমরা যে সচেতন করানো শুরু করি বা এই যে সচেতনতার টেকনিকটাকে যে আমরা ব্যবহার করি, এটার জন্য নিচের অপশনগুলোর মধ্যে কোন মেথডটা সব থেকে বেস্ট হবে, কোনটা হতে পারে? দেখো তো, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো এটা আমি আগেই সলভ করে দেবো না, দেখি তোমরা কি অ্যান্সার দিচ্ছ। অ্যান্সার দাও তো, সব থেকে বেস্ট কোনটা হবে, সব থেকে বেস্ট ম্যানারে কোনটাতে আমরা ধরতে পারি বা সব থেকে বেস্ট ম্যানারে কোনটা ধরা যেতে পারে? দেখো তো কোনটা হতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে বলো তো, আমাদের বি হয়ে যাবে। ঠিক আছে? তো যখন আমরা জুরিস্ট প্রুডেন্সিয়াল ইনকোয়ারি তাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা বিষয়কে জাস্ট চোখে দেখলে বিশ্বাস করে নিলে এমনটা নয়, সেটাকে অ্যানালাইসিসও তোমাকে করতে হবে। তো এই জায়গাটা কিন্তু এখানে থাকে। তো এটা আমাদের 2021 সালে দিয়েছিল। কিন্তু দেখো এইভাবে কিন্তু তোমাকে একটু প্যাচ দিয়ে কিন্তু কোশ্চেন দেওয়ার চেষ্টা করে। তো প্যাচগুলোকে কিন্তু ধরার চেষ্টা করতে হবে বা প্যাচগুলোকে বোঝার চেষ্টা করতে হবে যে আচ্ছা কোন বেসিসে এটাকে দিল বা কোন বেসিসে এই জায়গাটাকে কোশ্চেনটাকে করলো। তো এগুলোকে কিন্তু একটু তোমাদের নিজেদেরকে সচেতনভাবে এগুলোকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা বেশ, তো এটা বেসিক্যালি হয়তো বা আচ্ছা দাঁড়াও, এখানে এটা মিশে গেছে কোনো কারণে, আমি দেখছি, এক মিনিট। ওকে দেখো, তো এখানে আমাদের লিস্ট 1 আর লিস্ট 2 দিয়েছে। তো এটাকেও আমাকে একটু ছোট করতে হবে, নাহলে পুরোটা আমি তোমাদের দেখাতে পারবো না। এই নাও, ছোট করে দিলাম। তো দেখো এখানে লিস্ট 1 আর লিস্ট 2 দিয়েছে, 2022-এ দিয়েছে। এখানে তোমাকে টেস্টের রিলায়েবিলিটি, কোন টেস্টকে কতটা বিশ্বাস করা যায় সেই জায়গাগুলো, আর ডেসক্রিপশন, মানে টেস্টের ভিত্তিতে তার ডেসক্রিপশন দিয়ে তোমাকে এখানে ধরতে বলেছে। ওকে, তো প্রথমে আসছে হচ্ছে টেস্ট অ্যান্ড রিটেস্ট। টেস্ট আর রিটেস্টে কী করি আমরা, বা টেস্ট আর রিটেস্টের মধ্যে কি করা হয়, এই জায়গাটাকে তোমাকে ধরতে বলেছে। তো কি হবে, টেস্ট আর রিটেস্ট হয়ে যাবে আমাদের এই যে 4 নম্বরটা। এখানে কি বলেছে, আমরা এখানে দেখি, কি দেখি, বলেছে দ্য সেম টেস্ট ইজ রিপিটেড ওভার এ পিরিয়ড অফ টাইম। বলছে একই রকম টেস্ট মূলত ওভার এ পিরিয়ড অফ টাইম বারবার রিপিট করা হয়, দেখা হয় যে স্টুডেন্ট কোনটা অ্যান্সার দিচ্ছে বা কোনটা দিকে সে স্টুডেন্ট গুরুত্ব দিচ্ছে, এই যে জায়গাটা, এটা টেস্ট আর রিটেস্টের মাধ্যমে কিন্তু ধরা সম্ভব। ইন্টাররেটার, যেটা কিনা ইন্টার মানে মাঝে কোনো একটা সময় সেই জায়গাটাকে ফোকাস করতে দেখি আমরা, তো সেটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের এটা সেম টেস্ট ইজ কন্ডাক্টেড বাই দ্য ডিফারেন্ট রেটার। ঠিক আছে? তো সেম টেস্ট হবে কিন্তু ডিফারেন্ট রেটার, মানে মান অন্য থাকবে। ধরে নাও যে 50 নম্বরের নেওয়া হলো, তারপরে 25 নম্বরের মধ্যে নেওয়া হবে। তো এই জায়গাগুলো মূলত সেম টেস্টকে আমরা করার চেষ্টা করি। তারপর হচ্ছে প্যারালাল ফর্মস বলা হয় মূলত প্রোভাইডিং ডিফারেন্ট ভার্সন অফ কোশ্চেন হুইচ আর ইকুইভ্যালেন্ট ফর রেসপন্ডেন্ট। বলেছে ডিফারেন্ট ভার্সনের কোশ্চেন মূলত আমরা এখানে আনি এবং যেটার ইকুইভ্যালেন্ট হবে লার্নারের প্রেক্ষিতে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করি। তো এটা কিন্তু আমাদের এখানে প্যারালাল ফর্ম বলে। আর স্প্লিট হাফ কোনটাকে বলে, এটা তো হয়ে যাচ্ছে 1 নম্বর হয়ে যাবে। ডেলিভারিং এ কোশ্চেনেয়ার ইন 2 পার্টস সেপারেটলি টু এ সেম গ্রুপ, স্যাম্পল গ্রুপ। তো এখানে একটা কোশ্চেনকেই মূলত ডেলিভার করা হবে মূলত কোশ্চেনেয়ারকে 2টো পার্টে ভাগ করে। তো এখানে আমরা দেখছি ডি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। তো এইভাবে কিন্তু টেস্ট সম্পর্কেও বা টেস্টের জায়গাগুলোকে একটু ভালোভাবে তোমাদের ধরে নিতে হবে বা ভালোভাবে সেগুলোকে কিন্তু একটু পড়তে হবে। যদি সেটা
না করো তাহলে কিন্তু খেয়েই হারিয়ে ফেলবে যে কোনটার ভিত্তিতে কোনটা হচ্ছে। এরপরে বলেছে দেখো 50 নম্বরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ অ্যাসেসমেন্ট ইজ ডান ফর গিভিং গ্রেড মার্ক ক্রেডিট টু দ্য স্টুডেন্ট। তো এটা 2022 সালে এসেছিল। তো কোন ধরনের অ্যাসেসমেন্ট আমরা করে থাকি, মূলত গ্রেড দিতে চাইছি, মার্কস দিতে চাইছি বা ক্রেডিট দিতে চাইছি স্টুডেন্টদের, তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোন ধরনের এটা মূলত অ্যাসেসমেন্ট হবে? এটা আশা করি সবাই পারবে। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, সবাই এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হবে এটা একদম। তো এটার সঠিক অ্যান্সার কি হবে? সাবমেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে আমরা এই ধরনের জায়গাগুলোকে দেখি, বা সাবমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে আমরা লক্ষ্য করি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন ধরনের অ্যাসেসমেন্টে মূলত গ্রেড, মার্কস বা ক্রেডিটের উপরে ফোকাস করা, সেটা হচ্ছে সাবমেটিভ। আচ্ছা বেশ, তো আরেকটা বিষয় একটু তোমাদের এখানে আমি একটু জানিয়ে রাখি, আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, রুদ্র ব্যাচ। নিশ্চয়ই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা 6 মার্চ থেকে শুরু হচ্ছে, একদম 100% ফাউন্ডেশন ব্যাচ। যেমন অন্যান্য যে ইনস্টিটিউশনে যেটা তোমাদের করছে যে পরে বলছে যে নতুন ব্যাচে ঢোকাবো তারপর পুরোনো ব্যাচে ঢুকিয়ে দিচ্ছে, এটা কিন্তু নয়। একদম আমাদের একদম শুরু থেকে শুরু হবে, তোমরা শুরুটাও দেখতে পারবে, একদম টিচিং অ্যাপটিটিউড থেকে শুরু হবে, একদম শেষ পর্যন্ত চলবে। ঠিক আছে, তো একদম শুরুতে করা হচ্ছে। তো রুদ্র ব্যাচ, তো এটা তোমরা জয়েন করতে পারো, মান্থলি ফিস দিতে পারবে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে, যেটা পড়ানো হবে তার বেসিসে মক টেস্ট থাকবে, নোটস বাইলিঙ্গুয়াল থাকবে, অর্থাৎ বাংলা ইংলিশ দুভাষাতেই থাকবে। কোনো কারণে তোমরা হয়তো বা ক্লাসটা করতে পারলে না, শারীরিক অসুস্থতা হোক, যে কারণেই হোক, রেকর্ডেড থাকবে, 100% লাইভ ক্লাস, আমি নিজে এসে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তো যেভাবে এখানে আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করছি প্রত্যেকটা বিষয়কে, পেইড ব্যাচেও মূলত প্রত্যেকটা ডেসক্রিপটিভ তো পড়াবোই, ডেসক্রিপশনের আকারে, মানে পুরোটা ডিটেলসে লাইন বাই লাইন, যেটা নোট দেবো ওটা লাইন বাই লাইন ধরে পড়াবো, এবং তারপরে মূলত সেগুলোর বেসিসে কী ধরনের কোশ্চেন আসে সেগুলোও সলভ করাবো একদম ডিটেলসে। তো সেই জায়গাগুলোকে তোমরা কিন্তু জয়েন করতে পারো। একদম 10টা ইউনিটই পড়ানো হবে, 100% কিন্তু এটা লাইভ ক্লাস, ফাউন্ডেশন ব্যাচ। কিন্তু এটা ফাউন্ডেশন মানে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম বেসিক থেকে তোমাকে ধরাবে। আমরা ধরেই নেব যে তোমার কিচ্ছু জানা নেই, তুমি যা শুরু থেকে শুরু করছো, ওই বেসিসেই নিয়েই তোমাকে এগোনো হবে। তো এটা 6 মার্চ থেকে শুরু হচ্ছে। ডেমো ক্লাস দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস গ্রুপের লিঙ্ক আছে, সেটাতে জয়েন হয়ে থাকবে। যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে থাকো, সেখানেই ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ডেমো ক্লাস করে তুমি দেখে নিতে পারবে যে কীভাবে পড়ানো হয়। ঠিক আছে, তো এটাই ছিল। তো এবার আসি আমাদের মেইন ক্লাসে। তো কি বলা হচ্ছে, এটাকে সাবমেটিভ বলি আমরা। এবার আসি আমরা বলেছি সিস্টেমেটিক রিভিউ অফ লিটারেচার অ্যাডপ্ট। বলেছে যখন আমরা ধরে নিচ্ছি কোনো একটা লিটারেচার বা কোনো কিছুকে আমাদের রিভিউ করতে হবে, তো আমরা ওটা নিশ্চয়ই সিস্টেমেটিক রিভিউ করবো ওই জায়গাটাকে। তো বলছে সিস্টেমেটিক রিভিউ অফ লিটারেচার অ্যাডপ্ট। তো সিস্টেমেটিক যখন আমরা একটা কোনো কিছুকে রিভিউ করবার চেষ্টা করি, বা সিস্টেমেটিক্যালি যখন কোনো একটা জায়গাকে ধরার চেষ্টা করি, রিভিউ করি, তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? তো এটাতে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সপ্লিসিট প্রসিজার বা এক্সপ্লিসিট পদ্ধতি। এটাকে আমরা বলে থাকি, কি বলি? এটাকে আমরা এক্সপ্লিসিট পদ্ধতি বলে থাকি, যেখানে কিনা আমরা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে তার ভিত্তিতে রিভিউ করে ধরার চেষ্টা করি। ঠিক, বেশ। এবার তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজফুল টিপ ইন প্রিপেয়ারিং কোশ্চেন ফর এ স্ট্রাকচার্ড ইন্টারভিউ। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা একদম পারফেক্ট হবে, বা নিচের অপশনগুলোর মধ্যে কোন ধরনের ইন্টারভিউ একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তো কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং আর ইউজফুল টিপ ইন প্রিপেয়ারিং এ কোশ্চেন্স ফর এ স্ট্রাকচার ইন্টারভিউ। কোন ধরনের জায়গাগুলো একদম পারফেক্ট হবে একটা ইন্টারভিউকে স্ট্রাকচার করবার জন্য, কোন ধরনের কোশ্চেনগুলো একদম পারফেক্ট হবে একটা ইন্টারভিউকে স্ট্রাকচার করবার জন্য। ঠিক আছে, দেখো তো নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে। এটা 2022 সালে তোমাদের পরীক্ষাতে এসেছিল, কোনটা হতে পারে? তো এখানে যদি আমরা দেখি, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন শুড বি রিলেটেড টু দ্য রিসার্চ টপিক, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা রিসার্চ করছি বা যে বিষয়টা নিয়ে আমরা পড়ছি সেটা নিয়ে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো মানে প্রাথমিকভাবে কিছু কোশ্চেন ধরা থাকবে। ঠিক আছে, তো প্রাথমিকভাবে কিছু কোশ্চেন সেগুলোতে ডিটেলসে থাকবে। কারণ প্রাথমিকভাবে দেখো, তুমি যদি একদম মানে কোশ্চেন শুরু করাতে একদম ইনডেপথে ঢুকে যাও তাহলে তো হবে না। প্রাথমিকভাবে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন মূলত সেখানে জড়িত থাকবে, বা সেই জায়গাগুলোকে আমরা ফোকাস করব। তারপরে আসবে কোশ্চেন ক্যান বি গ্রুপ ইফ দ্য লিস্ট অফ কোশ্চেন ইজ লং। বলছে কোশ্চেনগুলোকে গ্রুপ করা হবে যদি দেখা যায় যে লিস্ট অফ কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন মূলত অনেকটা বড় বা লং রয়েছে।
ঠিক আছে। তো সেখানে তারপরে গ্রুপ করা হবে, গ্রুপ ওয়াইজ কোশ্চেনগুলোকে ধরা হবে যে আচ্ছা এই গ্রুপের এই কোশ্চেন, এই গ্রুপের এই কোশ্চেন, ঠিক। তো এটা করে নেওয়া হবে। তারপরে হচ্ছে জেনারেল কোশ্চেন শুড প্রেসিড স্পেসিফিক কোশ্চেন, বলছে জেনারেল কোশ্চেনের সাথে স্পেসিফিক কোশ্চেনগুলোকে আমরা কিন্তু এখানে যুক্ত করব। তো এইভাবে যদি আমরা করি তাহলে একটা প্রপার ইন্টারভিউ, স্ট্রাকচার ইন্টারভিউ করা হয়। এগুলো ডিটেলসে স্ট্রাকচার ইন্টারভিউ কি, কোশ্চেনেয়ার কীভাবে তৈরি হয়, কোশ্চেনেয়ারের টেকনিক কী, দেখবে দু ধরনের আমরা ইন্টারভিউ সেকশন দেখতে পারি, একটা হচ্ছে ইনডেপথ ইন্টারভিউ আর একটা পেয়ে যাই আমরা হচ্ছে ফোকাস গ্রুপ। ইনডেপ ইন্টারভিউতে 20 থেকে 30 মিনিটসের মধ্যে ইন্টারভিউ শেষ করতে হয়, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ফোকাস গ্রুপে বেসিক্যালি তোমাকে মনে করো যে 4-5 জন, এর বেশি তুমি নিতে পারবে না, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসে। তো এগুলোর ওপরে কিন্তু আমাদের ফোকাস করতে হয়। তো অবশ্যই এখানে সি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কনসিডার্ড দ্য হাই স্কেল ইন মেজারমেন্ট। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে কনসিডার করা হয় হাই স্কেল হিসাবে মেজারমেন্টের পয়েন্ট অফ ভিউতে। যদি আমরা দেখি মেজারমেন্টের পয়েন্ট অফ ভিউতে দেখি কোনটাকে হাই স্কেল হিসেবে ধরা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এ হাই স্কেল ইন মেজারমেন্ট। যখন আমরা কোনো একটা মেজারমেন্ট করছি, ঠিক আছে, তো তখন কোনটাকে হাই স্কেল হিসেবে ধরি। এটা মূলত রিসার্চের একটু কোশ্চেন ঢুকে গেছে এখানে। তো বেসিক্যালি আমরা স্কেল নিশ্চয়ই পড়েছি রিসার্চে, একটা হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল আর রেশিও। তো এটার মধ্যে হায়েস্ট যেটা স্কেল ওটা কি, তো সেটা হয়ে যাবে আমাদের রেশিও। রেশিওটাকে কিন্তু আমরা একদম হায়েস্ট স্কেল হিসেবে ধরে থাকি, কারণ প্রথমে নমিনাল থাকে, তারপরে অর্ডিনাল, তারপরে হচ্ছে ইন্টারভাল, তারপরে গিয়ে রেশিও। এবার এই রেশিওগুলোকে কীভাবে মেজার করতে হয় এটা কিন্তু ডিটেলসে পড়ার বিষয়, তো এটাকে কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো আর তোমাদের যদি দরকার হয় তো অবশ্যই জানাবে, সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবে, সেই হিসাবে আমি ক্লাস নিয়ে আসবো। এবার বলেছে গিভিং বেলো দ্য টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। স্টেটমেন্ট ওয়ানে কি বলা হয়েছে যে যেটাকে টিপিএসিকে অর্থাৎ টেকনোলজিক্যাল প্যাডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, এটা ফ্রেমওয়ার্ক ওয়াজ ডেভেলপ বাই মিশ্রা অ্যান্ড কোলার ইন 2006। বলেছে এটা মিশ্রা আর কোলার এনেছিল 2006 সালে। এবার যেটাকে আমরা টিপ্যাক বলি, টিপ্যাক ফ্রেমওয়ার্ক কম্প্রোমাইজ দ্য টোটাল অফ 6 কম্পোনেন্টস। বলেছে এই যে টোটাল টিপ্যাক ফ্রেমওয়ার্ক আছে এটা মূলত 6খানা কম্পোনেন্টে তৈরি, এটা তোমাকে এখানে বলেছে। তো এটা যারা জানো না তো মাথায় রাখবে, স্টেটমেন্ট 1 এটা কারেক্ট, কিন্তু স্টেটমেন্ট 2 কিন্তু এটা সঠিক ছিল না, এটা একটু হার্ড দিয়েছিল 2023 সালে। তো এটাকে কিন্তু এগুলোকে একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যদি দেখি 55-এর কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব দ্য সাবমিটিভ এভালুয়েশন ইন এভালুয়েশন প্রসিজার। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটার দ্বারা বেস্ট ডিসক্রাইব হবে সাবমিটিভ এভালুয়েশনকে। যদি নিচের অপশনগুলোর মধ্যে আমরা যদি ডিসক্রাইব করতে চাই তাহলে নিচের অপশনগুলোর মাধ্যমে কোনটার থ্রুতে আমরা সাবমিটিভ এভালুয়েশনকে বেস্ট থেকে বেস্ট ম্যানারে মূলত ডিসক্রাইব করতে পারি। দেখো তো কোনটা হবে, এটা তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি তো পারো কি না। দেখো এই যে কয়েকটি কোশ্চেন আমি পড়ালাম, তোমরা নিশ্চয়ই কোশ্চেনের মানগুলোকে ধরতে পারছো। এই রিলেটেড বা কোশ্চেনই কিন্তু থাকে, এই ভিত্তিতে তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। নাহলে কিন্তু ওই ধরে না প্রত্যেকবারই নেট পরীক্ষা দেবে, প্রত্যেকবারই দেখবে 1-2 নম্বর বা 5 নম্বর এইভাবে গ্যাপে পড়ে যাবে, বা দেখবে অবাক হয়ে যাবে এত কঠিন কোশ্চেন আসছে। মাথায় রাখো একটু যদি পড়ো, কোনো রকম নেটের কোশ্চেন না একটু করলেই পাওয়া যায়। নেটটা টোটালটাই হচ্ছে রেগুলারিটির বেসিসে তুমি কতটা পড়ছো সেটার উপরেই নির্ভর করে টোটাল নেটটা। তো এই জায়গাটাকে একটু ফলো করবে, ঠিক আছে। তো দেখো সাবমিটিভ এভালুয়েশন ইন এভালুয়েশন প্রসিজার কোনটাকে, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা আমরা ধরতে পারবো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মূলত বি। এ টিচার অ্যাওয়ার্ড গ্রেড টু স্টুডেন্ট আফটার কমপ্লিটিং দ্য কোর্স ওয়ার্ক। বলেছে টোটাল কোর্সটাকে কমপ্লিট করার পরে টিচার কি করেন, স্টুডেন্টকে একটা গ্রেড দেন যে তুমি এই গ্রেডের অন্তর্ভুক্ত হলে, তুমি টোটাল কোর্স কমপ্লিট করেছো, এই গ্রেড তুমি পেলে, ঠিক আছে। তো এই যে গ্রেডের জায়গাটা কিন্তু সাবমিটিভে হয়, মাথায় রাখবো। অনেকেই কিন্তু আমরা গুলিয়ে ফেলি, ফর্মেটিভকেও কিন্তু গ্রেড বলি যে স্যার ফর্মেটিভও তো অনেক সময় গ্রেড হয়, তো ওটা কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারবে। গ্রেডটাকে দেখলে তোমার মনে হলো যে না গ্রেডটাতে আমি ভালো পারফরমেন্স দেখাতে পারিনি, তুমি পরবর্তীকালে ওটাকে ইমপ্রুভ করতে পারবে। সাবমিটিভে কিন্তু একদম কোর্সের শেষে গিয়ে তোমার কিন্তু দিয়ে দেওয়া হয়, ফলে ওই ধরনের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকে না, ঠিক আছে। তো এই জায়গাগুলো, এই যে বেসগুলো এটাকে মাথায় রাখবে। তো এটা এই কোশ্চেনটাকে তোমাদের যদি বাংলা ইংলিশ দুভাষাতেই দরকার হয় তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা সিম্পলি আমাদের মোবাইল নম্বরে লিখে জানাবে, তাহলেই হয়ে যাবে। তো এটা হয়ে যাবে TEA51@, ঠিক আছে। তো এটা লিখে জাস্ট আমাদের মোবাইল নম্বর 9064253244 এই মোবাইল নম্বরে জানিয়ে দেবে, সিম্পলি জানিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ করবে আর কি, দেখবে তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো আর মাথায় রাখবে নোট নিতে হলে সবসময় রাত 9:30-এর দিকে প্রেফার করবে, রাত 9:30-এর দিকে তুমি মেসেজ করবে, দেখবে তুমি পেয়ে যাবে।
ঠিক আছে? তো অন্য সময় নাও পেতে পারো, যেহেতু এগুলো আমাদের অটোমেটিক আকারে ধরা থাকে, অটোমেটিক করা থাকে। তো 9:30 পরে আমাদের মূলত অ্যাক্টিভ থাকে। 9:30 থেকে 11:30 মধ্যে যে কোনো সময় তুমি মেসেজ করতে পারো নোটের জন্য, সেখানে সেই সময় দেখবে তুমি সরাসরি পেয়ে যাচ্ছ। অন্য সময় হয়তো বা নাও পেতে পারো, কিন্তু 9:30 থেকে 11:30 মধ্যে রাত যদি তুমি মেসেজ করো দেখবে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। কেমন লাগলো সেটা একটু জানাও, আর অবশ্যই লাইক করে দাও ক্লাসটিকে, যেন এই ধরনের ক্লাসেসগুলোকে রেগুলার বেসিসে আমি আনতে পারি, যেমনটা তোমাদের রেগুলার বেসিসে আনছিও। ঠিক আছে? তো লাইক করে দাও। আর আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, যারা যারা নিজেকে ডেভেলপ করতে চাইছো এই 6 মাসের মধ্যে, কারণ দেখো তোমাদের নেটের সেশন যেহেতু পিছিয়ে গেছে, নেটের সেশন যেহেতু তোমার এই যে ফাইনাল তোমার নেটের রেজাল্ট দিল ফেব্রুয়ারিতে, তো ধরে নাও মার্চ থেকে শুরু হবে, আবার মার্চ থেকে সেশনের স্টার্ট হবে। কারণ দেখবে তোমরা আগেরবার পিছিয়ে গিয়েছিলো, ওর জন্য এটা ফেব্রুয়ারি হয়ে গেল। তো নেক্সট ডেটটাও দেখবে ওই আগস্টের দিকে তোমাদের পরীক্ষা টরীক্ষা এগুলো সমস্ত কিছু শুরু হয়ে যাবে, বা আগস্টের দিকে তোমার রেজাল্টের জায়গাগুলো পরের নেটের জায়গা চলে আসবে। তো এখনই যদি নিজেকে গুটিয়ে না নিতে পারো, বা এখনই যদি তোমার নিজেকে ডেভেলপ না করতে পারো, তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই যদি তোমাদের ইচ্ছা থাকে, তাহলে এই যে ধরে নাও আমাদের ব্যাচটা শুরু হচ্ছে, এই ব্যাচে জয়েন করতে পারো। একদম নিখুঁতভাবে পড়ানো হবে, তোমরা জানোই কিভাবে আমরা পড়াই। নিখুঁতভাবে পড়ানো হবে, নিখুঁতভাবে নোট পাবে, বাংলা ইংলিশ দুভাষাতেই নোট পাবে, যেটা তোমাদের বললাম। এবং মান্থলি ফিস দিতে পারবে। এমন নয় যে ওই যে দেখবে সিট বুকিং করে তারপরে একবারে টাকা চেয়ে নেওয়া হয়, এমনটা কিন্তু নয়। আর আরেকটা কথা বলি, আমাদের এখানে কিন্তু কোনো জিএসটি ফিএসটি নেই, অর্থাৎ যেটা তোমার ফিস রয়েছে ওটাই তোমাকে এক্স্যাক্টলি দিতে হবে। ওটার থ্রুতে যে আরও এক্সট্রা জিএসটি নেওয়া হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো কোর্সের সাথে যুক্ত হওয়ার। ঠিক আছে? 6 মাস থেকে, 6 মার্চ থেকে শুরু হচ্ছে, দেরি করো না, নাহলে তোমরাই পিছোতে থাকবে। 6 মার্চ থেকে একদম 6 মার্চ থেকে আমরা কিন্তু নিখুঁত পরিকল্পনা মাফিক টোটাল কোর্স কমপ্লিট করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল, রাখছি।